এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রিমান্ডে সব গোপন তথ্য ফাঁস করে দিলেন শিরিন শারমিন। মহা বিপদে পড়তে যাচ্ছে বিএনপি। তারেক রহমানের পতনের ঘণ্টা কি তবে বেজে উঠল? আরও জানাবো, মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই একা করে ফেলেছেন। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ২০২৪ সালের সেই রক্তাক্ত ৫ অগাস্ট যখন দেশের রাজনীতি একদম তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল, তখন জাতীয় সংসদের একটা গোপন কক্ষে চুপচাপ অপেক্ষা করছিলেন ১২ জন ক্ষমতাধর মানুষ। তারপর কেটে গেছে ২০টা মাস, সরকার বদলেছে, কত ক্যালেন্ডার উল্টে গেছে। আর এই সময়ের মাঝে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রোটোকলের তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। না তিনি ভারতে, না কারোর চোখের সামনেই। হঠাৎ এক মঙ্গলবার ভোর ৪:৩০-এ যখন ঢাকার শহর গভীর ঘুমে, তখনই ধানমন্ডির শান্ত গলিতে ডিবি অভিযান চালালো। কিন্তু এত লুকিয়ে থাকলেন কেন? কেন তাকে ধরতে গভীর রাতে কোনো পরোয়ানা ছাড়াই এমন অভিযান চালাতে হলো? এটা কি সাধারণ কোনো গ্রেপ্তার, নাকি কোনো রাজনৈতিক পুনর্গঠনের বড় কোনো পরিকল্পনা ঠেকাতে নেওয়া ব্যবস্থা? পর্দার আড়ালের এই রহস্যটাই এবার সামনে আসছে। ২০ মাস, মোট ৬০৮ দিন ধরাছোঁয়ার বাইরে থাকার পর অবশেষে প্রকাশ্যে এলেন ড. শিরিন শারমিন চৌধুরী। কোনো প্রোটোকলের জৌলুস নেই, বরং পুলিশের হাতে বন্দী হয়ে। তাকে যখন ধানমন্ডির বাসা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছিল, তখন চারদিকেই যেন ঘন কুয়াশার মতো রহস্য। ডিবি বলছে তিনি নিজেই আত্মগোপনে ছিলেন। এভাবে আত্মগোপনে রাষ্ট্রের তৃতীয় গুরুত্বপূর্ণ জন, যার নিরাপত্তার দায়িত্ব ছিল সরকারের ওপর, তাকে কেন দাগী অপরাধীর মতো রাতের আধারে গ্রেপ্তার করা হলো? বিস্ময়করভাবে তাকে গ্রেপ্তারের সময় কোনো আদালতের পরোয়ানাও দেখানো হয়নি। নামে সেই আরবিট্রারি ডিটেনশন। হাঁকডাক করা সাবেক স্পিকার, কঠিন নিয়মে সংসার চালানো মানুষটা নিজেই আজ ইতিহাসে নজিরবিহীন এক আইনি ফাঁদে। তথ্য বলছে ২০২৪ সালের ৫ অগাস্ট সকাল থেকে রাত ২:৩০ পর্যন্ত তিনি সংসদ ভবনের কক্ষে আটকা ছিলেন। সঙ্গে তখন ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলকসহ আরও কয়েকজন। তখন সেনা কর্মকর্তারা জানায় তারা সবাই নিরাপদ হেফাজতে। সময় যায়, ধোঁয়াশা বাড়ে। কখনো খবর আসে তিনি পদত্যাগ করেছেন, আবার বলা হয় পদত্যাগ করেননি। সংবিধান বলছে নতুন স্পিকার না এলে তো আসলে পদত্যাগের সুযোগই নেই। সবচেয়ে চমক আসে ২০২৪ সালের অক্টোবরে। শোনা যায় পলাতক থাকাকালীন তিনি ঘরে বসে পাসপোর্টের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। প্রশ্ন তো উঠবেই, পলাতক হয়ে কিভাবে রাষ্ট্রীয় সুবিধা? তাহলে কি তাকে ইচ্ছাকৃতই আড়ালে রাখা হচ্ছিল অন্য কোনো সমীকরণের অংশ হিসেবে? রহস্য এখানেই শেষ না। যখন সবাই ভাবছে তিনি ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, ঠিক তখনই তার এই আকস্মিক আবির্ভাব আরও অনেক অপূর্ণ প্রশ্ন ছুড়ে দেয়। এতদিন তিনি কার ছায়ায় ছিলেন? সেনা হেফাজতেই যখন ছিলেন, তখন নতুন করে নাটকীয় গ্রেপ্তার কেন? তার বিরুদ্ধে আছে জুলাই আন্দোলনের হত্যা মামলাসহ মোট ৬টা মামলা। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, যেখানে দেশের বড় নেতাদেরও হত্যার নির্দেশের দায়ে বিচার চলছে, সেখানে সাবেক স্পিকারকে একটা হত্যা প্রচেষ্টা মামলার ৩ নম্বর আসামি করা হয়েছে। এর ভিত্তি নিয়েই আইনজীবীদের গুঞ্জন। অনেকে বলছেন এ তো দেখে শুনে রাজনৈতিক হয়রানি। বিএনপি সরকার আসার পরই যখন আশঙ্কা হয়েছে পুনর্গঠিত আওয়ামী লীগের সম্ভাবনা আছে, তখনই শিরিন শারমিনের নাম উঠে এসেছে সামনে। পরিষ্কার ভাবমূর্তির এই নেত্রীকে রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে রাখার জন্যই কি ২০ মাস পরে গ্রেপ্তার? এমনটাই শোনা যাচ্ছে। জেল হাজতে তার উপস্থিতিটাও ছিল করুণ। সিঁড়ি দিয়ে নামার সময় হুড়োহুড়িতে পড়ে গিয়ে তার আর্তনাদ। নিজের সেই প্রতাপ আর নেই, যেন অসহায়ত্ব চূড়ান্তভাবে প্রকাশ পায়। প্রশ্ন থেকেই যায়, একজন স্পিকারকে ২০ মাস পর্দার আড়ালে রেখে গভীর রাতে তদন্ত ছাড়া গ্রেপ্তার কি আদৌ আইনের শাসন, নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু, কারোর হাতে আঁকা একটা ব্লুপ্রিন্ট? ২০২৪ সালের ২২ অগস্ট যখন অন্তর্বর্তী সরকার একে একে দাপুটে সবার লাল পাসপোর্ট বাতিল করছে, ঠিক তখন পর্দার আড়ালে চলছে নিঃশব্দ আয়োজন। শোনা যায় তখন ড. শিরিন শারমিন চৌধুরী ধানমন্ডির আত্মীয়ের বাসায় থাকেননি, বরং ছিলেন কোনো শক্তিশালী গোষ্ঠীর পাহারায়। তবুও প্রশ্নটা থেকে যায়,
পলাতক হলে 2024 সালের অক্টোবরে ঢাকার আগারগাঁও পাসপোর্ট অফিসে তার ফিঙ্গারপ্রিন্ট আর আইরিস ছবি জমা পড়ল কী করে? তদন্তে জানা গেছে তিনি অফিসে যাননি, সরকারি কিছু লোকজন বাসায় এসে ডিজিটাল পদ্ধতিতে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিল। সব কিছুর মাঝেও রহস্য থাকল, কে কাদের পাশ দিয়ে গেছে আর কারা ক্ষমতার গেম পরিচালক। সত্যি বলতে কাহিনীটা এখনও শেষ হয়নি। এমন ঘটনা কি কখনো সাধারণ কোনো পলাতক আসামির ক্ষেত্রে ঘটে? না, কখনোই না। তাহলে কি সরকারই শিরিন শারমিন চৌধুরীর বিদেশে নিরাপদে বের হয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল, নাকি পুরো গল্পটা ছিল সিস্টেমের ভেতরেই দাবার ঘুঁটির মতো আটকে রাখার চেষ্টা? স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর সংশ্লিষ্ট দপ্তরগুলো তার অবস্থান নিয়ে শুধু লুকোচুরিই করছিল। হঠাৎ 20 মাস পরে এই গ্রেপ্তারের ঘটনা কি কোনো বড় ডিলের চূড়ান্ত পরিণতি, নাকি আফসোসের প্রকাশ? শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে 6টি মামলা আছে। তার মধ্যে 3টি মামলার চূড়ান্ত প্রতিবেদন বা চার্জশিট ইতিমধ্যেই জমা পড়েছে। পুলিশ সাধারণত তদন্তাধীন মামলায় অভিযুক্তকে ধরতে পারে, কিন্তু এখানে ডিবির কাজ যেন একদমই আলাদা। তারা তাকে গ্রেপ্তার দেখালো এমন এক মামলায় যেখানে তার ভূমিকাই প্রশ্নের মুখে। আজিমপুর কলোনির ঘটনায় ছাত্রদের উপর গুলিবর্ষণের অভিযোগে তাকে 3 নম্বর আসামি বানানো হয়েছে, অথচ ঘটনার সময় তিনি তো স্যাংশন ভবনের মধ্যেই আটকে ছিলেন। একজন স্পিকারকে হুকুমের আসামি বানিয়ে যেমনভাবে রিমান্ড চাওয়া হয়েছে, সেটা কি শুধুই আইনি প্রক্রিয়া, নাকি তাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার কৌশল? আদালতও তাকে জামিন দেয়নি, পাঠিয়েছে অন্ধকার প্রকোষ্ঠে। মাঝের এই অবস্থান অজানা রাজনৈতিক সমীকরণই দেখিয়ে দেয়। কেন ঠিক এই সময়েই তার গ্রেপ্তার? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর উত্তর লুকিয়ে আছে আওয়ামী লীগের পুনর্গঠন প্রক্রিয়ায়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই মসনদে ক্লিন ইমেজে তওকে খুঁজে ফিরছিল দল। আন্তর্জাতিকভাবে শিরিন শারমিনের গ্রহণযোগ্যতা আর মার্জিত ভাবমূর্তি সহজেই তাকে সামনে এনে দিয়েছিল। ছড়িয়ে পড়েছে গুঞ্জন, বিএনপি আর সরকারের কিছু অংশ মনে করছে যদি শিরিন শারমিন মুক্ত থাকেন, তিনি সহজেই আওয়ামী লীগকে আন্তর্জাতিক অঙ্গনে সংগঠিত করে তুলতে পারেন। তাকে আইনি হেফাজতে পাঠানোর মানে দলকে পুনর্গঠনের সেই সম্ভাবনাটাই আগেই মেরে ফেলার চেষ্টা। এই গ্রেপ্তার কেবল একটা আইনি ঘটনা, নাকি রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে হালকা একটি চেকমেট? অন্য একটি সূত্র আবার বলছে গত 20 মাস শিরিন শারমিন চৌধুরী আসলে এক ধরনের অঘোষিত বন্দি জীবনে ছিলেন। বের হতে পারছিলেন না, দেশও ছাড়তে পারছিলেন না। এই আইনি গ্রেপ্তার সেই বন্দি দশা থেকে বের করে আনার জন্য শুরু করা আনুষ্ঠানিক প্রক্রিয়া। কমপক্ষে এখন কারাগারে থাকা মানে তার অবস্থান রাষ্ট্র স্বীকার করেছে। কিন্তু রহস্য তখন আরও বাড়ে। বিএনপি সরকার, যারা আগে গায়েবী মামলার বিরুদ্ধে দাঁড়াতো, তারা নিজেরাই এখন একই ধরনের মামলায় 20 মাস পর তাকে কারাগারে পাঠাচ্ছে। আদর্শ বদল, নাকি এর পেছনে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার ব্লুপ্রিন্ট? শিরিন শারমিনের 20 মাসের নীরবতা কি বড় ঝড়ের আগাম বার্তা ছিল, নাকি এই কারাগারের দেয়াল তার রাজনৈতিক জীবনের শেষ দৃশ্য? 2025 সালের 25 অক্টোবর এক প্রভাবশালী গণমাধ্যমের শিরোনাম নিয়ে পুরো দেশ উত্তাল। সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন এখন কোথায়? সরকারের কাছে কোনো তথ্য নেই, গোয়েন্দারাও নিশ্চুপ। ঠিক তখনই ছড়িয়ে গিয়েছিল খবর তিনি এবং তার স্ত্রী সৈয়দ ইশতিয়াক হোসেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু মঙ্গলবার ভোরের গ্রেপ্তার পরিষ্কার করে দিল তিনি দেশেই ছিলেন। প্রশ্ন তো রয়েই যায়, যদি দেশেই ছিলেন তাহলে তার অবস্থান নিয়ে এত লুকোচুরি কেন? সংশ্লিষ্ট দপ্তরগুলোতে টানাপড়ন চলছিল কেন? একটি সূত্র বলছে তাকে নিয়ে প্রতিবেশী দেশ আর বর্তমান প্রশাসনের মধ্যে ব্যাকডোর নেগোসিয়েশন চলছিল। তাকে কি দর কষাকষির জিম্মি হিসেবে ব্যবহার করা হচ্ছিল? ভারতের সাথে সুসম্পর্ক রাখা এই নেত্রীর গ্রেপ্তার কি রাজনৈতিক মেরুকরণের নতুন কোনো সংকেত? শিরিন শারমিনের পদত্যাগ ঘিরে যে নাটকীয়তা তৈরি হয়েছিল তা বাংলাদেশের আইনি ইতিহাসে কলঙ্কিত অধ্যায়। 2024 সালের সেপ্টেম্বরের দাবি তিনি রাষ্ট্রপতির কাছে ইমেলে পদত্যাগ পাঠিয়েছেন, অথচ সংবিধান অনুযায়ী তার পদত্যাগের কোনো সুযোগ নেই যতক্ষণ না পরবর্তী স্পিকার বসে। তাহলে কি সরকার নিজেদের এজেন্ডা বাস্তবায়নে দেশের সর্বোচ্চ আইনকে বেমালুম এড়িয়ে গেছে? 2 মাস পর জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্ব আসিফ নজরুলের হাতে তুলে দিয়ে বুঝিয়ে দিল স্পিকারকে নিখোঁজ বা পদত্যাগ দেখানো কেবল আইনি বাধ্যবাধকতা এড়ানোর চেষ্টা মাত্র। 20 মাস পরে তার কারাগারে যাওয়া সেই আইনি অবৈধতা ধাপাচাপা দেওয়ার উপায়?
আদালতের সিঁড়িতে শিরিন শারমিনের আচরণ মোটেই ভিন্ন ছিল না। যন্ত্রণায় চিৎকার করা সেই মানুষ কেবল একজন ব্যক্তি নন, সংসদীয় ইতিহাসের এক দশকের প্রতীক। ডিবির দাবি অনুযায়ী তিনি পলাতক ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেন তাকে গ্রেপ্তার করেনি পুলিশ? কেন তাকে ধানমন্ডির আত্মীয়ের বাসায় সেফ হাউসে রাখার সুযোগ দেওয়া হয়েছিল? সবচেয়ে বড় রহস্য ওই হত্যা চেষ্টা মামলায়। তাকে গ্রেপ্তার দেখানো মামলা কি আসলেই ফাঁদ, না তাকে অন্য আরও বিপদ থেকে বাঁচাতে আইনি সুরক্ষার মোড়কে কারাগারে পাঠানো হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আপাতত তাকে হেফাজতে রাখা মানে আওয়ামী লীগের পুনর্গঠন পুরোপুরি স্তব্ধ করা। বাংলাদেশের রাজনীতিতে শিরিন শারমিন এক উজ্জ্বল কিন্তু বিতর্কিত নক্ষত্র। 2009 থেকে তিনটি মেয়াদে স্পিকারের আসন অলঙ্কৃত এই নারী কি কেবল রাজনৈতিক প্রতিহিংসার শিকার, নাকি নিজের দলের পাপের প্রায়শ্চিত্ত করছেন? এই ধান্নামাই গ্রেপ্তারের পেছনে যদি কোনো গ্র্যান্ড পরিকল্পনাও থাকে, তার উত্তর হয়তো সময়ই দেবে। শিরিন শারমিন কি জামিন পাবেন, নাকি তাকে কেন্দ্র করেই নতুন কোনো আইনি নাটক তৈরি হবে? সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।